नमस्कार बंधुरा आमी सेविका आमार गल्पेर झुली थेके आज आपनादेर उपहार दिते चलेछि परशुरामेर गल्प चिकित्सा संकट। सन्ध्या हब हब नंदबाबू हक साहेबेर बाजार हইতে ट्रामे बाड़ी फिरितेछेन। बिरन स्ट्रीट पार हইয়া गाड़ी आस्ते आस्ते चलते लागिल। सम्मुखे गरुर गाड़ी, आरो एकटु गेलेई नंदबाबुर बाड़ीर मोड़। एमन समय देखिलेन पाशेर एकटी गली हইতে तार बंधु बंकु बाहिर हইतेछेन। नंदबाबू उत्फुल्ल हইয়া डाकिलेन, दाঁড়াও হে बंकु, आमि नामछि। नंदर दुई बगले दुई बांडिल व्यस्त हইয়া चलন্ত गाड़ी हইতে जेमन नामिलेन अमनि कोचाय पा बाँधिया नीचे पड़िया गेलेन। गाड़ीते एकटा शोरगोल उठिल एबं घ्याचाং करिया गाड़ी थामिल। जनकतक यात्री नामिया नंदके धरिया तुलिलेन। যারা গাড়ির মধ্যে ছিলেন তারা গলা বাড়াইয়া নানা রকমের সমবেদনা জানাইতে লাগিলেন। আহা আহা, ইস বড্ড লেগেছে, থোড়া গরম দুধ পিলা দো, দুটো পায়ে কি কাটা গেছে। একজন সিদ্ধান্ত করিল মৃগী, আরেকজন বলিল ভিড়মি, কেউ বলিল মাতাল, কেউ বলিল বাঙাল, কেউ বলিল পাড়াগে ভূত। বাস্তবিক নন্দবাবুর মোটেই আঘাত লাগে না, কিন্তু কে তা শোনে। লাগেনি কি মশাই, খুব লেগেছে, 2 মাসের ধাক্কা, বাড়ি গিয়ে টের পাবেন। নন্দ বারবার করজোড়ে নিবেদন করিলেন যে প্রকৃতই কিছুমাত্র চোট লাগে নাই। একজন বৃদ্ধ ভদ্রলোক বললেন, আরে মোলো, ভালো করলে মন্দ হয়, কষ্ট দেখলুম লেগেছে, তবু বলে লাগেনি। এমন সময় বঙ্কুবাবু আসিয়া পড়ায় নন্দবাবু পরিত্রাণ পাইলেন। মনক্ষুণ্ণ যাত্রীগণ সহ ট্রাম ছাড়িয়া চলে গেল। বঙ্কু বললেন, মাথাটা ঘুরে গিয়েছিল আর কি, যা হোক, বাড়ির পথটুকু আর হেঁটে গিয়ে কাজ নেই। এই রিক্সো। রিক্সো নন্দবাবুকে আস্তে আস্তে লইয়া গেল। বঙ্কু পিছনে হাঁটিয়া চলিলেন। নন্দবাবুর বয়স 40, শ্যামবর্ণ, বেটে, গোলগাল চেহারা। তাহার পিতা পশ্চিমে কমিশারিয়েটে চাকরি করিয়া বিস্তর টাকা উপার্জন করিয়াছিলেন এবং মৃত্যুকালে একমাত্র সন্তান নন্দর জন্য কলিকাতায় একটি বড় বাড়ি, বিস্তর আসবাব ও মস্ত একগোছা কোম্পানির কাগজ রাখিয়া যান। নন্দর বিবাহ কম বয়সে হইয়াছিল, কিন্তু 1 বৎসর পরেই তিনি বিপত্নীক হন এবং তারপর আর বিবাহ করেন নাই। মাতা বহুদিন মৃতা, বাড়িতে একমাত্র স্ত্রীলোক তার বৃদ্ধা পিসি। তিনি ঠাকুর সেবা লইয়াই বিব্রত, সংসারের কাজ ঝি চাকরেরাই দেখে। নন্দবাবুর দ্বিতীয় বিবাহ করিতে আপত্তি নাই, কিন্তু এ পর্যন্ত তাহার হইয়া ওঠে নাই। প্রধান কারণ আলস্য। থিয়েটার, সিনেমা, ফুটবল ম্যাচ, রেস এবং বন্ধুবর্গের সংসর্গ হইতে নির্বিবাদে দিন কাটিয়া যায়। বিবাহের ফুরসত কোথায়? তারপর ক্রমেই বয়স বাড়িয়া যাইতেছে, এখন আর না করাই ভালো। মোটের ওপর নন্দ নিরীহ, গোবেচারা, অল্পভাষী, উদ্যমহীন, আরামপ্রিয় লোক। নন্দবাবুর বাড়ির নিচে সুবৃহৎ ঘরে সান্ধ্য আড্ডা বসিয়াছে। নন্দ আজ কিছু ক্লান্ত বোধ করিতেছেন, সেজন্য বালাপোষে গা দিয়া লম্বা হইয়া শুইয়া আছেন। বন্ধুগণের চা ও পাঁপড় ভাজা শেষ হইয়া গিয়েছে, এখন পান, সিগারেট ও গল্প চলিতেছে। গুপিবাবু বলিতেছেন, শরীরের উপর এত অযত্ন করো না নন্দ, এই শীতকালে মাথা ঘুরে পড়ে যাওয়া ভালো লক্ষণ নয়। নন্দ বলিল, মাথা ঠিক ঘোরেনি, কেবল কোচার কাপড় বেঁধে। গুপি বলিল, আরে না না, ঘুরেছিল বই কি, শরীরটা কাহিল হয়েছে। এই তো কাছাকাছি ডাক্তার তফাদা রয়েছেন, অত বড় ফিজিশিয়ান এ শহরে আর পাবে কোথাও? যাও, কাল সকালে একবার তার কাছে। বঙ্কু বলিলেন, আমার মতে একবার নেপাল বাবুকে দেখালি ভালো হয়, অমন বিচক্ষণ হোমিওপ্যাথ আর দুটো নেই। মেজাজটা একটু অতিরিক্ত বটে, কিন্তু বুড়োর বিদ্যে অসাধারণ। ষষ্ঠীবাবু মুড়ি সুড়ি দিয়া এক কোণে বসিয়াছিলেন। তার মাথায় বালাক্লাভের টুপি, গলায় দাড়ি এবং তার উপরে কমফোর্টার। বললেন, বাপ, এত শীতে অবেলায় কেউ ট্রামে চড়ে?
শরীরটা অসাড় হলে আছাড় তো খেতেই হবে। নন্দর শরীর একটু গরম রাখা দরকার। নিধু বলিল, নন্দটা মোটা চাল ছাড়, সেই এক বিরিঞ্চির আমলের ফরাস, আকিয়া অক্ষর পালকি গাড়ি আর ও অখিরাজ ঘোড়া, এতে গায়ে কর্তি লাগবে কিসে? তোমার কি বাবা, একটু উঠতে করতে শেখো। সাব্যস্ত হইল কাল সকালে নন্দবাবু ডাক্তার তফাদারের বাড়ি যাইবেন। ডাক্তার তফাদার FD MRAS গ্রে স্ট্রিটে থাকেন। প্রকাণ্ড বাড়ি, দুখানা মোটর, একটা ল্যান্ড, খুব পসার। রোগীরা ডাকিয়া সহজে পায় না। 1.5 ঘন্টা পাশের কামরায় অপেক্ষা করার পর নন্দবাবু ডাক পড়িল। ডাক্তার সাহেবের ঘরে গিয়া দেখিলেন এখনও একটি রোগীর পরীক্ষা চলিতেছে। একজন স্থূলকায় মারোয়ারি নগ্ন গাত্রে দাঁড়াইয়া আছে। ডাক্তার ফিতা দিয়া তাহার ভুঁড়ির পরিধি মাপিয়া বলিলেন, বাস সোয়াইন সে বার গিয়া। রোগী খুশি হইয়া বলিল, নবস দেখিয়ে। ডাক্তার রোগীর মণিবন্ধে নাড়ির ওপর একটি মোটর কারের স্পার্কিং প্লাগ ঠেকাইয়া বলিলেন, বহুত মজে সে চল রাহা হ্যায়। রোগী বলিল, জবান তো দেখিয়ে। রোগী হাঁ করিল। ডাক্তার ঘরের অপর দিকে তাকাইয়া অপেরা প্লাস দ্বারা তাহার জিভ দেখিয়া বলিলেন, থোড়ি সি কসর হ্যায়, কাল ফির আনা। রোগী চলিয়া গেলে তফাদার নন্দের দিকে চাহিয়া বলিলেন, ওয়েল। নন্দ বলিলেন, আগে বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কাল হঠাৎ গ্রাম থেকে। তফাদার বলিলেন, কম্পাউন্ড ফ্র্যাকচার, হাড় ভেঙেছে। নন্দবাবু অনুপূর্বিক তাহার অবস্থান বর্ণনা করলেন। বেদনা নাই, জ্বর হয় না, পেটের অসুখ, সর্দি, হাঁপানি নাই। ক্ষুধা কাল হইতে একটু কমিয়াছে। রাতে দুঃস্বপ্ন দেখিয়াছেন, মনে বড় আতঙ্ক। ডাক্তার তাহার বুক, পেট, মাথা, পা ও নাড়ি পরীক্ষা করিয়া বলিলেন, জিভ দেখি। নন্দবাবু জিভ বাহির করিলেন। ডাক্তার ক্ষণকাল মুখ বাঁকাইয়া কলম ধরিলেন। প্রেসক্রিপশন লেখা শেষ হইলে নন্দর দিকে চাহিয়া বলিলেন, আপনি এখন জিভ টেনে নিতে পারেন। এই ওষুধ রোজ 3 বার খাবেন। নন্দ বলিল, কি বুঝলেন? তফাদার বলিলেন, ভেরি ব্যাড। নন্দ সভয়ে বলিলেন, কি হয়েছে? তফাদার বলিলেন, আরো দিন কতক ওয়াচ না করলে ঠিক বলা যায় না, তবে সন্দেহ করছি সেরিব্রাল টিউমার উইথ স্ট্র্যাঙ্গুলেটেড জ্যাঞ্জিনা। ডিফাইন করে মাথার খুলি ফুটো করে অস্ত্র করতে হবে, আর ঘাড় চিরে নার্ভের জ্বর ছাড়াতে হবে। শর্ট সার্কিট হয়ে গেছে। নন্দ বলিল, বাঁচব তো? তফাদার বলিলেন, দমে যাবেন না, তাহলে সারতে পারবো না। 7 দিন পরে ফের আসবেন। মাই ফ্রেন্ড মেজর গোসাইয়ের সঙ্গে একটা কনসালমেন্টের ব্যবস্থা করা যাবে। ভাত জাল বড় একটা খাবেন না। এগ ফ্লিপ, বোন ম্যারো স্যুপ, চিকেন স্টু এইসব। বিকালে একটু বার্গান্ডি খেতে পারেন। বরফ জল খুব খাবেন। হ্যাঁ, 32 টাকা, থ্যাংক ইউ। নন্দবাবু কম্পিত পদে প্রস্থান করলেন। সন্ধ্যাবেলা বঙ্কুবাবু বলিলেন, আরে তখনই আমি বারণ করেছিলাম ওর কাছে যেও না। বেটা মেয়ের ওর পেটে হাত বুলিয়ে খায়। হে, খুলির ওপর তুরপুন চালাবেন। ষষ্ঠীবাবু বলিলেন, আমাদের পাড়া তারিণী কবিরাজকে দেখালে হয় না? গোপীবাবু বললেন, না না, যদি বাস্তবিক নন্দের মাথার ভিতর ওলট পালট হয়ে গিয়ে থাকে তবে হাতুড়ি বদ্যির কাম্য নয়, হোমিওপ্যাথি ভালো। নিধু বলিল, আমার কথা তো হুড়বে না বাবা, ডাক্তারি ও দাঁতে সয় না। একটু কবিরাজি করতে শেখো। দাদাজি DEP এর কটা আনিয়েছে, বলো তো একটু এ আনি। হোমিওপ্যাথি স্থির হইল। পরদিন খুব ভোরে নন্দবাবু নেপাল ডাক্তারের বাড়ি আসলেন।
রোগীর ভিড় এখনো আরম্ভ হয় নাই। অল্পক্ষণ পরেই তাহার ডাক পড়িল। এক প্রকাণ্ড ঘরের মেঝেতে ফরাস পাতা, চারিদিকে স্তূপাকারে বহি সাজানো। বহির দেওয়ালের মধ্যে গল্পবর্ণিত শিয়ালের মতো বৃদ্ধ নেপালবাবু বসিয়া আছেন। মুখে গড়গড়ার নল, ধোঁয়ায় ঘরটি ঝাপসা হইয়া গিয়াছে। নন্দবাবু নমস্কার করিয়া দাঁড়াইয়া রহিলেন। নেপাল ডাক্তার কটমট দৃষ্টিতে চাহিয়া বললেন, বসবার জায়গা আছে তো? নন্দ বসিলেন। নেপাল ডাক্তার জিজ্ঞাসা করিলেন, শ্বাস উঠছে? আগে রোগীর অবস্থা ভালো না হলে তো আমায় ডাকা হয় না, তাই জিজ্ঞাসা করছি। নন্দ সবিনয়ে জানাইলেন তিনিই রোগী। তা অ্যালোপ্যাথ ডাক্তার বেটারা ছেড়ে দিলে যে বড়, তোমার হয়েছে কি? নন্দবাবু তাহার ইতিবৃত্ত বর্ণনা করিলেন। নেপাল ডাক্তার বলিলেন, তাফাদার কি বলেছে? বললেন, আমার মাথায় টিউমার আছে। শুনিয়া নেপাল ডাক্তার বলিলেন, তাফাদারের মাথায় কি আছে জানো? গোবর, টুপির ভিতরে শিং, জুতোর ভেতর খুর, প্যান্টুলুনের ভিতরে লেজ। খিদে হয়? আগে 2 দিন থেকে একেবারে হয় না। ঘুম ঘুম হয় না। মাথা ধরে? কাল সন্ধ্যাবেলা ধরেছিল। বাদিক? আগে হ্যাঁ। না ডান দিক? আগে হ্যাঁ। নেপাল ডাক্তার ধমক দিয়া বলিলেন, ঠিক করে বলো, ডান দিক না বাদিক? আগে ঠিক মধ্যিখানে। পেট কামড়ায়? সেদিন কামড়েছিল। নিজে কাবলি মটর ভাজা খেয়ে এনেছিল, তাই খেয়ে। পেট কামড়ায় না মোচড় দেয় তাই বলো। নন্দ বিব্রত হইয়া বলিলেন, হ্যাচর প্যাচর করে। ডাক্তার কয়েকটি মোটা মোটা বহি দেখিলেন। তারপর অনেকক্ষণ চিন্তা করিয়া বলিলেন, একটা ওষুধ দিচ্ছি, আগে বাড়ি নিয়ে গিয়ে খাও। আগে শরীর থেকে অ্যালোপ্যাথিক বীজ তাড়াতে হবে। 5 বছর বয়সে আমায় খুনে বেটারা 2 গ্রেন কুইনিন দিয়েছিল। এখনো বিকেলে মাথা টিপ টিপ করে। 7 দিন পরে ফের এসো, তখন আসল চিকিৎসা শুরু হবে। নন্দ বলিল, ব্যারামটা কি আন্দাজ করেছেন? ডাক্তার ভ্রুকুটি করিয়া বলিলেন, তা জেনে তোমার 4টে হাত বেরোবে নাকি? যদি বলি তোমার পেটে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হয়েছে, কিছু বুঝবে? ভাত খাবে না, 2 বেলা রুটি, মাছ মাংস বারণ, শুধু মুগের ডালের জুস, স্নান বন্ধ, গরম জল খেতে পারো, তামাক খাবে না। ধোয়া লাগলে ওষুধের গুণ সব নষ্ট হয়ে যাবে। ভাবছো আমার আলমারির ওষুধ নষ্ট হয়ে গেছে? সে ভয় নেই, আমার তামাকে সালফার 30 মেশানো আছে। ফিস কত তাও বলে দিতে হবে নাকি? দেখছো না, দেয়ালে নোটিশ আটকানো আছে, 32 টাকা, আর ওষুধের দাম 4 টাকা। নন্দবাবু টাকা দিয়া বিদায় লইলেন। নিধু বলিল, কেন কাঁচা নষ্ট করলো? থাকলে 5 রাত বক্সে বসে দেখা চলতো। ও নেপাল বুড়ো মস্ত ঘুঘ, নন্দাকে ভালো মানুষ পেয়ে চেরা করে করে দিয়েছে। ওর তো আমার পা আল্লাহ বাঁচাধন, কত বড় হোমিওপ্যাথ দেখে নিত। এক চুমুকে তার আলমারির শুদ্ধ ওষুধ আবার করে না দিতে পারি তো আবার আখ কেটে দিও। গুপি বলিল, আজ অফিসে শুনছিলাম কে একজন বড় হাকিম
ফারাক্কাবাদ থেকে এখানে এসেছে, খুব নামডাক, রাজা মহারাজারা সব চিকিৎসা করাচ্ছে, একবার দেখালে হয় না? ষষ্ঠী বলিল, এই শীতে হাকিমি ওষুধ, বাপ শরবত খাইয়েই মেরে ফেলবে, তার চেয়ে তারই কবরেজ ভালো। অতঃপর কবিরাজি চিকিৎসায় সাব্যস্ত হইল। পরদিন সকালে নন্দবাবু তারিণী কবিরাজের বাড়ি উপস্থিত হইলেন। কবিরাজ মহাশয়ের বয়স 60, ক্ষীণ শরীর, দাড়ি গোঁফ কামানো, তেল মাখিয়া 8 হাতি ধুতি পরিয়া একটি চেয়ারের উপর উবু হইয়া বসিয়া তামাক খাইতেছেন। এই অবস্থাতেই তিনি প্রত্যহ রোগী দেখেন। ঘরে একটি তক্তপোষ, তাহার উপর একটি তেল চিটে পাটি ও কয়েকটি মলিন তাকিয়া, দেয়ালের করে 2টি ওষুধের আলমারি। নন্দবাবু নমস্কার করিয়া তক্তপোষে বসিলে কবিরাজ জিজ্ঞাসা করিলেন, বাবুর কনে আসা হচ্ছে? নন্দবাবু নিজের নাম ও ঠিকানা বলিলেন। রোগীর ব্যায়ামটা কি? নন্দবাবু জানাইলেন তিনিই রোগী এবং সমস্ত ইতিহাস বিবৃত করিলেন। তারিণী বলিলেন, মাথার খুলি সাদা করে দিয়েছে নাকি? নন্দ বলিল, আগে না, নেপালবাবু বললেন পাথুরি আর মাথার আস্তর করাইনি। নেপাল? সে আবার কেডা? জানেন না? চোরাবাগানের নেপালচন্দ্র রায়, MBFTS, মস্ত হোমিওপ্যাথ। নেপলা? তাই ক, সেটা আবার ডাক্তার হলো কবে থেকে? বলি, পাড়ায় এমন বিচক্ষণ কবরেজ থাকতি ছেলে ছোকরার কাছে যাও কেনে? আগে বন্ধু বান্ধবরা বললে ডাক্তারের মতটা নেওয়া দরকার যদি অস্ত্র চিকিৎসা করাতে হয়। জন্তিবাবুরই চেনো? খুলনের উকিল জন্তিবাবু? নন্দ খাড় নাড়িলেন। তার মামার উস্তম্ভ, সিভিল সার্জন পা কাটলে 3 দিন অচৈতন্যি, জ্ঞান হরি পরে কইলেন, আমার ঠ্যাং কই? ডাক্তারিনী স্যান্ডে দিলাম ঠুকে 1 দলা সবন ফেরাস। তারপর কি হলো কও দেখি? আবার পা গজিয়েছে বুঝি? ও ক্যাবলা, ক্যাবলা, দেখ দেখ, বিড়ালের সবটা সাগরাদ্য খেয়ে তো খেয়ে গেল। বলিতে বলিতে কবিরাজ মহাশয় পাশের ঘরে ছুটিলেন। একটু পরে ফিরিয়া আসিয়া যথাস্থানে বসিয়া বলিলেন, দাও নাড়িটা একবার দেখি। যা ভাবছিলাম তাই। ভারী ব্যায়ামও হয়েছিল কখনো? নন্দ বলিল, অনেকদিন আগে টাইফয়েড হয়েছিল। ঠিক ঠাউরেছি, 5 বছর আগে। প্রায় 7 বছর হলো। একই কথা, 5 দেড়া 7.5। রাত্রিকালে বমি হয়? আগে না, হয়, জানতে পারো না। নিদ্রা হয়? ভালো হয় না। হবেই না তো। উর্দু হয়েছে কি না? দাঁত কনকন করে? আগে না, করে, জানতে পারো না। যা হোক, তুমি চিন্তা করনি বাবা, আরাম হয়ে যাবেন, আমি ওষুধ দিচ্ছি। কবিরাজ মহাশয় আলমারি হইতে একটি শিশি বাহির করিলেন এবং তাহার মধ্যস্থিত বড়ির উদ্দেশ্যে বলিলেন, লাফাস নে, থাম থাম, আমার সব জীবন্ত ওষুধ, বুঝলে? ডাকলি ডাক শোনে। এই বড়ি সকাল সন্ধি 1টা করে খাবা, আবার 3 দিন পরে আসবা, বুঝছো? নন্দ বলিল, আগে হ্যাঁ। তারিণী বলিলেন, সাই বুঝেছ? অনুপান দিতে হবে না? ট্যাবা লেবুর রস আর মধুর সাথে মারি খাবা, ভাত খাবা না। ওল সিদ্ধ, কচু সিদ্ধ এইসব খাবা, নুন খাবা না। বাগুন মাসের জল একটু চানি দিয়া রাধি খাতি পারো, গরম জল ঠান্ডা করে খাবা।
নন্দ বলিল, ব্যামোটা কি? তারিণী বলিল, যারে কয় উদুরি, উর্ধু শ্লেষময় কইতে পারো। নন্দবাবু কবিরাজের দর্শনী ও ঔষধের মূল্য দিয়া বিমর্ষ চিত্তে বিদায় লইলেন। নিধু বলিল, কি দাদা, বকরেজির স্বাদ মিটল? গুপি বলিল, না, এসব বাজে চিকিৎসার কাজ নয়, কোথাও চেঞ্জে চলো। বঙ্কু বলিল, আমি বলি কি নন্দ, বেথা করে পরিবার ঘরে আনুক, এরকম দামড়া হয়ে থাকা কিছু ঠিক নয়। নন্দ চিচিস্বরে বলিল, আর পরিবার কোন দিন আছি কোন দিন নেই, এই বয়সে একটা কচি বউ এনে মিথ্যে জঞ্জাল জোটানো। নিধু বলিল, অন্দা একটা ওটোর গাড়ি কেন মাইরি, দুদিন হাওয়া খেলেই আঙ্গা হয়ে উঠবে। 7 সিটার হ্যাডসন, সেটের কোলে আমরা তো আজর আছি। ষষ্ঠী বলিল, তা যদি বললে, তবে আমার মতে মোটর কারও যা, পরিবারও তা, ঘরে আনা সোজা, কিন্তু মেরামতি খরচ জোগাতে প্রাণান্ত। আজ টায়ার ফাটলো, কি কাল অম্বল শুল, পশু ব্যাটারি খারাপ, তসু ছেলেটা ঠান্ডা লেগে জ্বর। অমন কাজ করো না নন্দ, জেরবার হবে। এই শীতকালে কোথা দুদণ্ড লেপের মধ্যে একটু ঘুমোবো মশাই, তা নয়, সারা রাত প্যান প্যান ট্যাঁ ট্যাঁ। নিধু বলিল, ও হোস্টিকুড়া এরকম হিসেবে লোক একটি মোটা সোটা ওয়ালা ভালুকের মেয়ে বিয়ে করলে ভালো করতেন, কম্বলের খরচা বাঁচত। গুপি বলিল, যাহা 52 তাহাই 53। কাল সকালে নন্দ একবার হাকিম সাহেবের কাছে যাও, তারপর যা হয় করা যাবে। নন্দবাবু অগত্যা রাজি হলেন। হাজিজ উল মুলুক বিন লোকমান নুরুল্লাহ গজন ফরুল্লাহ অল হাকিম ওয়ানি লোয়ার চিতপুর রোডে বাসা লইয়াছেন। নন্দবাবু তেতলায় উঠিলে একজন লুঙ্গি পরা ফৌজদারি লোক তাহাকে বলিল, আছেন বাবু মশাই, আমি হাকিম সাহেবের মীর মুন্সি, কি বেমারি আছে বলেন, আমি লিখে হুজুরকে তালা ভেজিয়ে দেব। নন্দ বলিল, বিমারি কি সেটা জানতেই তো আসা বাপু। মুন্সি বলিল, তবে কিছু তো বলেন না, তক্তি, বুখার, পিল্লি, চেকক, ঘেঘ, বাওয়াসির, রাত অন্ধি, ওসব কিছু বুঝলুম না বাপু, আমার প্রাণটা ধরফর করছে। সহি বলেন, দিল তারাক না। মোহর এনেছেন? মোহর? হাকিম সাহেব চাঁদি ছোন না, নজরানা 2 মোহর। না থাকে আমি দিচ্ছি 45 টাকা, আর বাট্টা 2 টাকা, আর রেশমি রুমাল 2 টাকা। দরবারে যে আগে হুজুরকে বন্দেগি জনাব জানা বলবেন, তারপর রুমালের ওপর মোহর রেখে সামনে ধরবেন। মুন্সি নন্দবাবুকে তালিম দিয়া দরবারে লইয়া গেল। একটি বৃহৎ খড়ে গালিচা পাতা, এক পাশে মসনদের ওপর তাকিয়া হেলান দিয়া হাকিম সাহেব ফরাসিতে ধূমপান করিতেছেন। বয়স 55, বাবরি চুল, গোফ খুব ছোট করিয়া ছাটা, আবক্ষলম্বিত দাড়ির গোড়ার দিক সাদা, মধ্যে লাল, ডগায় নীল। পরিধান শাটিনের চুড়িদার ইজার, কিং খাপের জোব্বা আর জরির তাজ। সম্মুখে ধূপদানে মুসব্বর এবং রুমি মস্তকে জ্বলিতেছে, পাশে পিকদান, পানদান, আতরদান ইত্যাদি। 4-5 জন পারিষদ হাঁটু মুড়িয়া বসিয়া আছে এবং হাকিমের প্রতি কথায় কেয়ামত বলিতেছে। ঘরের কোণে একজন ঝাঁকড়া চুলো চাপদেরে লোক সেতার লইয়া পিরিং পিরিং এবং বিকট অঙ্গভঙ্গি করিতেছে। নন্দবাবু অভিবাদন করিয়া মোহর নজর দিলেন। হাকিম ঈষৎ হাসিয়া আতরদান হইতে কিঞ্চিত তুলা লইয়া নন্দর কানে গুজিয়া দিলেন। মুন্সি বলিল, আপনি বাংলায় বাতচিত বলেন, আমি হুজুরকে সমঝিয়ে দেব। নন্দবাবু ইতিবৃত্ত শেষ হইলে হাকিম ঋষভ কণ্ঠে বলিলেন, অলাও। নন্দ শিহুরিয়া উঠিলেন। মুন্সি আশ্বাস দিয়া বলিলেন, ডরবেন না মশাই, জবানকে আপনার স্টেট দেখান। নন্দর মাথা টিপিয়া হাকিম বলিলেন, হাড্ডি পিলপিলায়া গেয়া।
মুন্সি বললেন, শুনেছেন আপনার মাথার হাড় বিলকুল নরম হয়ে গেছে। হাকিম 3 রঙা দাড়িতে আঙুল চালাইয়া বলিলেন, সুরমা সোর্ক। একজন লাল গুড়া নন্দর চোখের পল্লবে লাগাইয়া দিল। মুন্সি বুঝাইল, আঁখ ঠান্ডা থাকবে, নেন্দ হবে। হাকিম আবার বলিলেন, রগন বব্বর। মুন্সি হাঁকিল, এ জি, বলবার অস্তরা লাও। নন্দবাবু, হ্যাঁ হ্যাঁ, আরে তুম করো কি? বলিতে বলিতে নাপিত চট করিয়া তাহার ব্রহ্মতালুর ওপর 2 ইঞ্চি সম চতুষ্কোণ কামাইয়া দিল। আর একজন তাহার উপর একটা দুর্গন্ধ প্রলেপ লাগাইল। মুন্সি বলিল, ঘবরান কেন মশাই, এ হচ্ছে বব্বরি সিংহির মাথার ঘি, বহুত কিসমত, মাথার হাড্ডি শক্ত হবে। নন্দ কিয়ৎক্ষণ হতভম্ব অবস্থায় রহিলেন। তারপর প্রকৃতস্থ হইয়া বেগে ঘর হইতে পলায়ন করিলেন। মুন্সি পিছনে পিছনে ছুটিতে ছুটিতে বলিল, আমারই দোস্তরি। নন্দ একটা টাকা ফেলিয়া দিয়া 3 লাফে নিচে নামিয়া গাড়িতে উঠিয়াই কোচম্যানকে বলিল, হাঁকাও। সন্ধ্যাকালে বন্ধুগণ আসিয়া দেখিলেন বৈঠকখানার দরজা বন্ধ। চাকর বলিল, বাবুর বড় অসুখ, দেখা হইবে না। সকলে বিষণ্ণ চিত্তে ফিরিয়া গেলেন। সমস্ত রাত বিছানায় ছটপট করিয়া ভোর 4টার সময় নন্দবাবু ভীষণ প্রতিজ্ঞা করিলেন যে আর বন্ধুগণের পরামর্শ শুনিবেন না এবং নিজের ব্যবস্থা নিজেই করিবেন। বেলা 8টার সময় নন্দ বাড়ি হইতে বাহির হইলেন এবং বড় রাস্তায় ট্যাক্সি ধরিয়া বলিলেন, সিধা চালে। সংকল্প করিলেন, মিটারে 1 টাকা উঠিলেই ট্যাক্সি হইতে নামিয়া পড়িবেন এবং কাছাকাছি যে চিকিৎসক পান তাহারই মতে চলিবেন। তা সে অ্যালোপ্যাথ, হোমিওপ্যাথ, কবিরাজ, হাতুড়ে, অবধূত, মাদ্রাজি বা চাঁদশির ডাক্তার যেই হোক। বউবাজারে নামিয়া একটি গলিতে ঢুকিতেই সাইনবোর্ড নজরে পড়িল, ডাক্তার মিস বি মল্লিক। নন্দবাবু মিস শব্দটি লক্ষ্য করেন নাই, নতুবা হয়তো ইতস্তত করিতেন। একেবারে সোজা পর্দা ঠেলিয়া একটি ঘরের ভিতর প্রবেশ করিলেন। মিস বিপুলা মল্লিক তখন বাহিরে যাইবার জন্য প্রস্তুত হইয়া কাঁধের ওপর সেফটি পিন আটিতেছিলেন। নন্দকে দেখিয়া মৃদুস্বরে বলিলেন, কি চাই আপনার? নন্দবাবু প্রথমটা অপ্রস্তুত হইলেন, তারপর মরিয়া হইয়া ভাবিলেন, দূর হোক, না হয় লেডি ডাক্তারের পরামর্শই নেব। বলিলেন, ঘোর বিপদে পড়ে আপনার কাছে এসেছি। মিস মল্লিক বললেন, পেন আরম্ভ হয়েছে? পেন তো কিছু টের পাচ্ছি না। ফার্স্ট কনফাইনমেন্ট? আগে প্রথম পোয়াতি? নন্দ অপ্রভৃত হইয়া বলিলেন, আমি নিজের চিকিৎসার জন্যই এসেছি। মিস মল্লিক আশ্চর্য হইয়া বলিলেন, নিজের জন্য? ব্যাপার কি? সমস্ত ইতিহাস বর্ণনা শেষ হইলে মিস মল্লিক নন্দবাবুর স্বাস্থ্য সম্পর্কে 2-4টি প্রশ্ন করিয়া কহিলেন, আপনার নামটি জিজ্ঞাসা করতে পারি কি? সে নন্দদুলার মিত্র। বাড়িতে কে আছেন? নন্দ জানাইলেন, তিনি বহুদিন বিপত্নিক, বাড়িতে এক বৃদ্ধা পিসি ছাড়া কেউ নাই। কাজকর্ম কি করা হয়? তা কিছু করি না। পৈতৃক সম্পত্তি আছে? মোটর কার আছে? নেই, তবে কেনবার ইচ্ছে আছে। মিস মল্লিক আরও নানা প্রকার প্রশ্ন করিয়া কিছুক্ষণ ঠোঁটে হাত দিয়া চিন্তা করিলেন। তারপর ধীরে ধীরে বামে দক্ষিণে ঘাড় নাড়িলেন। নন্দ ব্যাকুল হইয়া বলিলেন, দোহাই, সত্যি করে বলুন, আমার কি হয়েছে? টিউমার, না পাথুরি, না উদরি, না কালাজ্বর, না হাইড্রোফোবিয়া? মিস মল্লিক হাসিয়া বলিলেন, কেন ভাবছেন আপনি? ওসব কিছুই হয়নি। আপনার শুধু একজন অভিভাবক দরকার। নন্দ অধিকতর কাতর কণ্ঠে বলিলেন, তবে কি আমি পাগল হয়েছি? মিস মল্লিক মুখে রুমাল চাপা দিয়া খিলখিল করিয়া হাসিয়া বলিলেন, ও ডিয়ার, নো, পাগল হবেন কেন? আমি বলছিলাম আপনার যত্ন নেবার জন্য বাড়িতে উপযুক্ত লোক থাকা দরকার। নন্দ বলিল, কেন? পিসিমা তো আছেন। মিস মল্লিক পুনরায় হাসিয়া বলিলেন, দি আইডিয়া, পিসিমণির কাজ নয়। যাক, আপাতত একটা ওষুধ দিচ্ছি, খেয়ে দেখবেন, বেশ মিষ্টি, এলাচের গন্ধ। 1 সপ্তাহ পরে আবার আসবেন। নন্দবাবু 7 দিন পরে
পুনরায় মিস বিপুলা মল্লিকের কাছে গেলেন। তারপর দুদিন পরে আবার গেলেন, তারপর প্রত্যহ। তারপর একদিন নন্দবাবু পিসিমাতাকে কাশীধামে রওনা করাইয়া দিয়া মস্ত বাজার করিলেন। 1 ঝুড়ি গলদা চিংড়ি, 1 ঝুড়ি মটন, তদানুযায়ী ঘি, ময়দা, দই, সন্দেশ ইত্যাদি। বন্ধুবর্গ খুব খাইলেন। নন্দবাবু জরিপার সূক্ষ্ম ধুতির ওপর সিল্কের পাঞ্জাবি পরিয়া সলজ্জ সস্মিত মুখে সকলকে আপ্যায়ন করিলেন। মিসেস বিপুলা মৈত্র এখন আর স্বামী ভিন্ন অন্য কোনো রোগীর চিকিৎসা করেন না। তবে নন্দবাবু ভালোই আছেন। মোটর কার কেনা হইয়াছে। দুঃখের বিষয়, সান্ধ্য আড্ডাটি ভাঙিয়া গিয়াছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।